আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। রানা বলে, কি বললে? আমার ভিডিও বানিয়ে আমাকেই দেখাতে? তার আগে তুমি দেখো আমি তোমার সাথে কি করি। এই বলে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কিস করতে যায়। আমি বললাম, এ কি করছো? তোমার শাস্তি এখনো পূর্ণ হয়নি, তাই আমার থেকে দূরে থাকো। রানা বলে, তুমি আমার বউ, আমার অধিকার আছে তোমাকে ছোঁয়ার। আমি বললাম, যতক্ষণ পর্যন্ত না আমি অধিকার দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ছুঁতে পারবে না। রানা বলে, যদি অধিকার না নিয়ে ছুঁই তাহলে কি হবে? আমি বললাম, তাহলে আমি রাগ করব, মনে কষ্ট পাবো। আর আমি মনে কষ্ট পেলে কি হবে তুমি জানো? রানা বলে, কি হবে? আর কিছুই হবে না। আমি বললাম, বইয়ের মনে কষ্ট দিলে কখনো তুমি বেহেশতে যেতে পারবে না। রানা বলে, তাই বুঝি? তার সাথে আরও একটা কথা আছে, সেটা নিশ্চয়ই জানো? আমি বললাম, কোনটা? রানা বলে, হাদিসে আছে, যেমন স্ত্রীকে কষ্ট দিলে স্বামী বেহেশতে যেতে পারে না, ঠিক তেমনি স্বামীকে কষ্ট দিলেও কিন্তু স্ত্রী বেহেশতে যেতে পারে না। এবার বলো বলো শুনি, এবার কি বলার আছে? আর আমাকে বোকা ভেবো না। ভালোই আমি লন্ডনে পড়াশোনা করেছি, কিন্তু একজন মুসলমান হয়ে হাদিসও কিছু জানি। আমি মনে মনে বলছি, এই রে, নিজের প্যাচে নিজেই পড়ে গেলাম। আমি বললাম, আমি কখন বললাম তুমি বোকা? রানা বলে, তুমি মুখে না বললেও আমাকে বোকা বানিয়ে দূরে রেখেছো। আমি কি বুঝি না? আমি বললাম, বারে, যে কিনা অন্য একটা মেয়ের সাথে প্রেম করে, অন্য একটা মেয়েকে ভালোবাসে, সে তো দূরে থাকবেই, তাই না? রানা বলে, আর কতবার বলবো, আমি কোনো মেয়েকে ভালোবাসি না, জাস্ট মজা করেছি রাতে তোমার সাথে। প্লিজ লক্ষ্মীটি, অভিমান করে থেকো না। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কত আশা। আমি বললাম, তাই তো, স্বপ্নের মাঝে আমাকে দেখে বালিশকে কিস করছো। এই বলে হেসে উঠলাম। রানা রাগ করে বলে, ঠিক আছে, তুমি থাকো তোমার অভিমান নিয়ে, আমি চললাম। আমি বললাম, যেখানেই যাও কোনো সমস্যা নেই, কিন্তু নাস্তা করে যেও। রানা বলে, তুমি করো নাস্তা, আমি না হয় আমার ভালোবাসার মানুষের কাছে গিয়ে নাস্তা করব। এইসব বলতে বলতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি মনে মনে ভাবছি, মজা করতে গিয়ে একটু বেশি করে ফেললাম না তো? এখন যদি নাস্তা না খেয়ে চলে যায় তাহলে কি হবে? আমি মনে মনে যেটা ভাবলাম সেটাই হলো। রানা রাগ করে বেরিয়ে চলে গেল, নাস্তা পর্যন্ত করেনি। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। এদিকে আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করছে, রানা কোথায়? আমি বললাম, জানি না বাবা, কোথায় যেন বেরিয়ে গেছে। বাবা বলে, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। কোথায় বিয়ে করা বউয়ের সাথে গল্প করবে, তা না বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়ে গেল। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, মা, এটা এখন তোমার নিজের বাড়ি, নিজের মতো করে চলবে। আমি তোমার শ্বশুর না, তোমার বাবা। তোমার যখন যেটা ভালো লাগে তুমি সেটাই চাইবে, কোনো সংকোচ করবে না, মনে থাকবে? আমি বললাম, জি। বাবা বলে, তুমিও বসো নাস্তা করতে। আসলে বাবা কথাগুলো নাস্তার টেবিলে বলছিল আমাকে, আমি ওনাকে নাস্তা বেড়ে দিচ্ছিলাম। শাশুড়ি না থাকায় সংসারের হাল আমাকেই ধরতে হলো তাড়াতাড়ি। আমি বললাম, বাবা আপনি খেয়ে নিন, রানা আসলে আমরা একসাথে খাবো। বাবা বলে, দেখলি তো মা, গাদাটা না খেয়ে চলে গেল, তার জন্য তুইও এবার না খেয়ে থাকবি। আমি বললাম, বাবা আপনি টেনশন করবেন না, ও ঠিক চলে আসবে। কোনো রকম বাবাকে শান্ত করলাম। এটা তো আর বলতে পারছি না যে আমার সাথে রাগ করে বেরিয়ে গেছে। রানা সে যে সকালবেলা বেরিয়ে গেল, আসার কোনো নামই নেই। সকাল থেকে ওয়েট করতে করতে দুপুর হয়ে গেল, আমিও সেই সকাল থেকে না খেয়ে আছি। লোকটার কি কোনো আক্কল জ্ঞান নেই? সামান্য কথা নিয়ে কেউ এত রাগ করে? স্বামী স্ত্রীর মাঝে তো অনেক দুষ্টুমি হয়, তাই বলে রাগ করে চলে গিয়ে আমাকে না খাইয়ে রাখবে? এসব ভাবছি রুমে বসে বসে। এমন সময় রানা রুমে প্রবেশ করে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি কাটায় কাটায় 2টো বাজে। খুব রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল মুখে যা আসে তাই বলি, কিন্তু স্বামী বলে কথা। আর এমনিতেও হাদিসে পড়েছি, আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ, হাদিস 8786। আমি বসে মাটির দিকে তাকিয়ে আছি, নিজের রাগটা সম্বরণ করার চেষ্টা করছি। রানা রুমে প্রবেশ করতে করতে বলে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, অমন করে বসে আছো কেন? দেরি করে আসার জন্য সরি। কি করব, গার্লফ্রেন্ড ছাড়তে চাইছে না, তাই আসতে দেরি হয়ে গেল। তুমি খেয়ে নিয়েছো? আমার খুব খিদে পেয়েছে। সত্যি বলতে আমি আর চুপ থাকতে পারছিলাম না। এমনিতে সকাল থেকে না খেয়ে আছি, তার উপর ও মজা করছে আমার সাথে। আমি বললাম, কেন, দুপুরে খাইয়ে দেয়নি? না খাইয়ে ছেড়ে দিল? ব্যাড, ভেরি ব্যাড। রানা বলে, খেতে বলেছিল তো, আমি খাইনি, কারণ সকালের নাস্তা না হয় ওর সাথে করলাম, কিন্তু দুপুরেটা বউয়ের সাথে করতে চাই, তাই চলে এলাম। আমি জানি আমাকে রাগানোর জন্য এগুলো বলছে, কিন্তু এত সহজে রেগে গেলে তো চলবে না। তাই আমি বললাম, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এই বলে নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর রানা ফ্রেশ হয়ে নিচে এলো। বাবার ডায়াবেটিস আছে, তাই 1টা বাজে খাবার খেয়ে ওষুধ খেতে হয়। বাবা দুপুরে খেয়ে রুমে রেস্ট নিচ্ছেন। আমি আর রানা খেতে বসেছি টেবিলে। হঠাৎ কী মনে হতে বাবা নিচে নেমে এলো। রানাকে দেখে বলল, তোর এখন আসার সময় হলো? সারাদিন কোথায় ছিলি? রানা বলে, কোথায় যাব, বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। বাবা বলে, সকালে নাস্তা পর্যন্ত করে যাসনি? তোর জন্য বোমা না খেয়ে আছে। আর তোর কি আক্কেল জ্ঞান নেই? ঘরে নতুন বউ রেখে কেউ বাইরে ঘুরতে যায়?
বাবার কথা শুনে রানা আমার দিকে আর চোখে তাকায়। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে যাচ্ছি। বাবা আরেকটু বকাবকি করে চলে গেল। বাবা চলে যাওয়ার পর আমাকে বলে, তুমি সকাল থেকে না খেয়ে আছো কেন? আমি বললাম, কাল আমাদের বিয়ে হয়েছে, আজ আমার জীবনের প্রথম সকাল তোমার সাথে একসাথে বসে নাস্তা করব, সেটাই আশা করেছিলাম, কিন্তু তা আর হলো কই। তুমি সামান্য ব্যাপার নিয়ে আমার সাথে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলে নাস্তা না করে। তাহলে আমি কি করে খাই বলো তো? রানা হঠাৎ আমাকে বলে, ভালোবাসো আমাকে? ওর কথা শুনে আমার কাশি উঠে গেল। কোনো রকম নিজেকে স্বাভাবিক করে বললাম, জানি না। রানা বলে, সরি, আমার জন্য তোমাকে না খেয়ে থাকতে হলো। আমি বললাম, এখানে সরি বলার কি আছে? আচ্ছা, বাবার সাথে মিথ্যে বললে কেন? রানা বলে, কোন বিষয়ে? আমি বললাম, এই যে তুমি বলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে। রানা বলে, যা সত্য তাই বললাম, মিথ্যে কেন বলবো? আমি তো সকাল থেকেই বন্ধুদের সাথে ছিলাম। আমি বললাম, তাহলে আমাকে কেন বললে গার্লফ্রেন্ডের সাথে ছিলে? রানা বলে, তোমাকে রাগানোর জন্য। আমি বললাম, আমাকে রাগাতে তোমার ভালো লাগে? রানা বলে, ভালো লাগে না, বাট মজা লাগে। কি করব, সত্যি কথা বললে তুমি বিশ্বাস করতে চাও না, আর মিথ্যা কথা বললেই তুমি সেটা বিশ্বাস করে নাও। কাল রাত্রে সামান্য একটু মজার জন্য আমাকে পুরো রাত সোফাতে শুইয়েছ। স্বামী স্ত্রীর মাঝে কি দুষ্টুমি করা যায় না? আমি না হয় একটু দুষ্টুমি করলাম তোমার সাথে, তাই বলে বাসর রাতটা মাটি করে দেবে? মানুষ কত অপেক্ষা করে সেই রাতের জন্য, তুমি জানো? আমিও করেছিলাম। থাক, তোমাকে বলে আর লাভ কি হবে? তুমি যদি বুঝতে তাহলে আর কাল রাতে এমন করতে না। জানো, আজ যখন বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তখন সবাই আমাকে ঘিরে ধরেছিল। কাল রাত আমার কেমন গেল, আমি আমার বউয়ের সাথে কতটা এনজয় করেছি, আমি কিছুই বলতে পারিনি, কারণ তোমার আমার মাঝে তেমন কিছুই হয়নি। ব্যাস, সামান্য একটু মজার জন্য দুজন আলাদা ঘুমিয়েছি। আমি মাথা নিচু করে সব কথা শুনে যাচ্ছি। মনে মনে নিজেকে অপরাধী মনে হলো। মানলাম, ও আমার সাথে মজা করেছে, কিন্তু আমার এমনটা করা উচিত হয়নি কাল রাত্রে। ওকে কি বলবো, এই রাতটা নিয়ে তো আমারও অনেক স্বপ্ন ছিল। আমার বোঝা উচিত ছিল, স্বামী স্ত্রীর সাথে মজা করবে না তো কে করবে? আমি আমার নিজের সীমা লঙ্ঘন করে ফেলেছি। কাল আমাদের বিয়ে হয়েছে, কাল রাতে এতটা রিয়েক্ট করা আমার উচিত হয়নি। আমি মাথা নিচু রেখেই বললাম, সরি, আমাকে ক্ষমা করে দাও, আমার উচিত হয়নি এমনটা করা। আরেকটা কথা, স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই হয়, ভালো মন্দ, রোমান্টিক কিছু, আদর, ভালোবাসা, মহাব্বত, এসব স্বামী স্ত্রীর সম্পদ, তা বাইরের কাউকে বলা ঠিক না, তাতে করে আল্লাহ অসন্তুষ্ট হন। হাদিসেও আছে এই কথাটা, স্বামী স্ত্রীর ব্যক্তিগত কোনো কথা বাইরে প্রকাশ করা হাদিসে কড়াভাবে নিষেধ করা আছে। আমার কথা শেষ হতে হতে রানার খাবার শেষ হয়ে গেল। সে প্লেট ছেড়ে উঠে বলে, মনে থাকবে, কাকে কি বলবো, তেমন কিছুই হয়নি বলার মতো, এই বলে চলে গেল। বুঝতে পারলাম খুব অভিমান করে আছে। আমি আর পেছন থেকে কিছু বললাম না। খাওয়া শেষ করে হাত ধুয়ে উপরে চলে গেল। বাবার রুম আর আমাদের রুম দোতলায়। নিচে অনেকগুলো ঘর আছে গেস্টের জন্য। দোতলাতে মোট 5টা ঘর। পশ্চিম পাশের ঘরটাতে বাবা থাকে, আর পূর্ব পাশের ঘরটাতে আমরা থাকি। মাঝখানের 3টা রুম খালি থাকে। খালি থাকে বলতে, একটা রুমে বাবা অফিসের কাজ করে, আরেকটা রুমে লাইব্রেরির মতো বানিয়ে রেখেছে, অন্য একটা আসবাবপত্র দিয়ে সাজানো শুধু। এমনিতে সেখানে কেউ থাকে না। আমি খাবার শেষ করে টেবিল গুছিয়ে রুমে চলে গেলাম। রুমে এসে দেখি রানা ঘুমিয়ে পড়েছে। হয়তো সোফাতে রাতে ভালো করে ঘুমোতে পারিনি, তাই আমি আর ডাকলাম না। আমি চুপটি করে সোফাতে গিয়ে শুয়ে পড়ি, কারণ এই সময়টাতে কিছু করার ছিল না। বসে যে কারোর সাথে আড্ডা দেব তেমন কেউ নেই। দুপুরের টাইম, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে যার যার রুমে চলে যায় রেস্ট করতে। আমার বিকেলের ঘুমানোর অভ্যাস নেই। চাচার ওখানে থাকার সময় দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে বই পড়তাম, কিন্তু এখানে তো কোনো বই নেই আমার কাছে, তাই শুয়ে রইলাম। এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছে না। আর এদিকে রানা গভীর ঘুমে মগ্ন, কোনো হোশ নেই ওর। এখন যদি ওকে কেউ উঠিয়ে পানিতেও ফেলে দেয় তারপরও মনে হয় ওর ঘুম ভাঙবে না। চেয়ে রইলাম ওর দিকে, আর ভাবছি নিজের নিয়তির কথা, কোথায় ছিলাম, কোথায় এসেছি। চাচা চাচিকে ভুল বুঝেছি। ভেবেছিলাম তারা নিজের স্বার্থের জন্য আমাকে বিক্রি করে দিয়েছে। ভেবেছিলাম আমার স্বামী খারাপ হবে হয়তো, তাই আমার মতো গরিবের মেয়েকে বিয়ে করাচ্ছে। হয়তোবা আমার শ্বশুর ভালো মানুষ না, আরও নানান রকমের অনেক খারাপ কথা মনে এসেছে তাদের প্রতি। সত্যি, একটা মানুষের বাইরের দিকটা দেখে আমরা বিচার করি, তাদের ভেতরেরটা দেখতে চাই না। কারো ব্যাপারে ভালো করে না জেনে বাজে মন্তব্য করে বসি। যেমন আমি ভুল করে নেগেটিভ ভেবেছি, এই বাড়িতে এসে আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো। আমার শ্বশুর, আমার স্বামী অন্তত ভালো মানুষ, সেটাই প্রমাণ পেলাম এই দুদিনে। রানা, সে অনেক ভালো। কাল রাতে সে ইচ্ছে করলে আমাকে জোর করে নিজের কাছে নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। শুধু দূরে বসে নিজের ভালোবাসাটাই ইজাহার করে গেল। এটাকেই বলে রেসপেক্ট, সম্মান। সত্যি কি আমি এত ভাগ্যবতী? আল্লাহ আমার কপাল এত সুখ লিখে রেখেছেন। নানান কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো কারোর হাতের ছোঁয়াতে। আমি চোখ মেলে চোখের সামনে রানাকে দেখে ধরপড় করে উঠে বসি। আমি বললাম, সরি, কখন যে চোখ লেগে গিয়েছিল বলতে পারি না। তুমি কফি খাবে? আমি এখন নিয়ে আসছি। আমাকে এতটা উত্তেজিত দেখে রানা বলে, আরে আরে রিল্যাক্স, এত ব্যস্ত হইও না।
আগে একটু শান্ত হয়ে বসো, তারপর না হয় কফির জন্য যেও। ওর কথাগুলো শুনতে শুনতে ঘড়ির দিকে দেখলাম 6:30 বাজে। তার মানে আমি পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছি। যে মানুষটা দিনে কোনোদিন ঘুম যায় না, তার আজ চোখে ঘুম এলো কি করে সেটাই ভাবছি। আমাকে চুপ দেখে রানা বলে, কি ব্যাপার, কি ভাবছো? আমি বললাম, কিছু না। তুমি কখন উঠেছো? রানা বলে, এই তো আধা ঘন্টা হলো উঠেছি। আমি বললাম, তাহলে আমাকে ডাকলে না কেন? রানা মনে মনে বলে, এই তো সুযোগ কাল রাতের শোধ নেওয়ার। রানা বলে, কি করে ডাকি বলো? তুমি যেভাবে নাক ডেকে ঘুমাচ্ছিলে তাই ভয়ে ডাকতে পারলাম না। আর দেখো আমার ঘুমও ভেঙে গেল তোমার নাক ডাক শুনে। আমি ভুরু কুচকে বললাম, কি বললে তুমি? আমি নাক ডাকি? বললেই হলো। আমি খুব ভালো করেই জানি আমি নাক ডাকি না। তুমি আমার সাথে মজা করছো। রানা বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, হাতি কখনো নিজের শরীর দেখতে পারে? আমি বললাম, না, কিন্তু নাক ডাকার সাথে তার তুলনা কি? রানা বলে, তুলনা আছে বটে। এবার এটা বলো তো, কেন দেখতে পারে না হাতি তার নিজের শরীর? আমি বললাম, হাতির কান অনেক বড়, তাই কানের জন্য নিজের শরীর কখনোই দেখতে পারে না। রানা বলে, একদম ঠিক বলেছ। হাতি যেমন কানের জন্য তার নিজের শরীর দেখতে পারে না, ঠিক তেমনি তুমি ঘুমিয়ে থেকে নাক ডাকলে ঘুমের ভেতর থেকে কিভাবে বুঝবে? তুমি তো আর জেগে জেগে নাক ডাকছো না যে তুমি বুঝতে পারবে তুমি নাক ডাকছো। কিন্তু যারা তোমার আশেপাশে থাকবে তারা নিশ্চয়ই জানবে তুমি নাক ডাকছো। যেমন আমি ছিলাম তোমার পাশে। আমি মুখটা গম্ভীর করে বললাম, আমার পাশে ছিলে না, খাটে ছিলে। রানা বলে, ওই হলো, খাটে আর পাশে একই তো হলো। আমি বললাম, তুমি এখনো মজা করছো আমার সাথে, তাই না? রানা আমার মুখের কাছে মুখ এনে বলে, কেন বলবো? আমি মজা করছি না সত্যি বলছি। এই বলে আলতো করে আমার নাকে একটা টোকা মারে। তারপর সোফায় বসতে বসতে বলে, ঘুমের লেশ কেটে গিয়ে থাকলে যাও কফি নিয়ে আসো দুজনের জন্য। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর চলে গেলাম কফি বানাতে। আমাকে চলে যেতে দেখে রানা মিটমিট হাসছে আর মনে মনে বলছে, বেশ বোকা বানিয়েছি, আমাকে কাল রাতে ভালোবাসতে না দেওয়ার শাস্তি। এদিকে আমি কফি বানাতে বানাতে ভাবছি, সত্যিই কি আমি নাক ডাকি, নাকি রানা আমার সাথে মজা করছে? আমি যদি নাক ডাকি, কই কখনো তো আমার চাচি আম্মা নয়তোবা চাচা কোনোদিন বলেনি। না, নির্ঘাত আমাকে বোকা বানাচ্ছে রানা। দাঁড়াও, আমাকে বোকা বানাচ্ছ তাই না? এবার দেখো মজা। এই ভেবে 2 কাপ কফি বানিয়ে ওর কাছে গেলাম। ওর কফিটা ওর হাতে দিয়ে সোফায় ওর পাশে বসলাম। আমি নিশ্চিন্তে বসে কফি খাচ্ছি আর ওর দিকে দেখছি। কফি খেয়ে কেমন প্রতিক্রিয়া ফুটে ওঠে ওর মুখে সেটাই। কফিতে এক চুমুক দিয়ে মুখটা কেমন যেন করে নিল রানা। সে যেন বুঝতে পারছে না কফিতে কি মিশানো আছে। আবার এক চুমুক নিল। এইবার বুঝতে পারলো কফিতে কি মিশানো আছে। রানা কিছু বলার আগে আমি বললাম, কফি কেমন হয়েছে বললে না তো? রানা বলে, ইচ্ছে করে কফিতে লবণ আর মরিচ মিশিয়েছ তাই তো? তা কেন এমন করলে? আমি একটু মুচকি হেসে বললাম, একটু আগে আমাকে বোকা বানানোর উপহার। কেন, তোমার পছন্দ হয়নি? রানা অভিমান করে বলে, পছন্দ না হওয়ার কি আছে? তুমিই তো বানিয়েছ আমার জন্য, তাও আবার এত কষ্ট করে। না খেয়ে উপায় আছে? এই বলে রানা সেটা খেতে লাগলো। কোথায় ভাবলাম সে আমার সাথে রাগারাগি করবে, তা না উল্টো আমি বানিয়েছি বলে খাচ্ছে। ব্যাপারটা বেশ খারাপ লাগলো, তাই আমি বললাম, সরি, আমি ভেবেছিলাম তুমি। আমাকে কথাটা শেষ করতে দিল না। রানা বলে, তুমি ভেবেছিলে আমি রাগ করে কফিটা ফেলে দেব, নয়তোবা তোমার সাথে রাগারাগি করব। এখন তার কিছুই করছি না। দেখো, কথায় কথা রাগ করা নয়তোবা কোনো কিছুর উপর রাগ করা আমার অভ্যাস না। আমি বললাম, এমন করে বলছো কেন? সরি বললাম তো। রানা বলে, সরি বললে হবে না। আমি বললাম, কি করতে হবে? রানা বলে, কি করতে হবে সেটা রাতে বলবো, এখন না। আমি বললাম, কফিটা ফেলে দাও, ওটা খাবার যোগ্য না, আমি বরং তোমাকে নতুন করে বানিয়ে দিচ্ছি। রানা বলে, নতুন করে বানাতে হবে না, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার কাপ থেকে খেয়ে নেব। আমি বললাম, এমা না না, এটা তো ঝুটা হয়ে গেছে। আমি মুখ দিয়েছি। রানা বলে, তোমার ঝুটা খেতে আমার কোনো অসুবিধা নেই, হয়তো আমার ঝুটা খেতে তোমার অসুবিধা হবে, তাই বলছি তুমি খেয়ে আমাকে দাও। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার ঝুটা খেতে যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার কেন থাকবে? এমনিতেও। এই বলে চুপ হয়ে গেলাম। মনে মনে ভাবছি, ধেত, কি বলতে কি বলে ফেলছি। রানা বলে, এমনিতেও কি বলো? আমি বললাম, কিছু না, এই নাও কফি খাও। জানি না আমার কথায় রানা কি বুঝলো, সে মুচকি হেসে আমার হাত থেকে কফিটা নিল। আমি ওকে দেওয়া কফিটা এক চুমুক খেয়ে দেখলাম, ছি কি বাজে হয়েছে। কিন্তু ও খেলো কিভাবে? রানা আমার মুখের দিকে তাকিয়ে বলে, কি হলো, কফিটা কেমন হয়েছে? আমি বললাম, ছি কি বিশ্রী, তুমি কি করে খাচ্ছিলে? রানা বলে, তুমি কখনো প্রেমে পড়েছো? আমি বললাম, না, সে সৌভাগ্য কখনো হয়নি। রানা বলে, আমি পড়েছি, তাও তোমার প্রেমে, তাই তোমার বানানো বিশ্রী কফিটাও আমার কাছে খুব মিষ্টি লাগছিল। ওর কথায় আমি কোনো উত্তর দিতে পারলাম না, তাই মাথা নিচু করে বসে আছি। রানা আমার হাত ধরে বলে, কালকের ভুলের জন্য কি আজও আমাকে দূরে রাখবে? আমি মাথা নিচু করে বললাম, জানি না। রানা বলে, জানি না বললে তো হবে না, তোমার আশায় তো অনেক অপেক্ষা করেছি, এখন তোমাকে কাছে পেয়েও কি আরও অপেক্ষা করতে হবে? আমি চুপ করে রইলাম। কি করে বলবো, তোমাকে কাছে টানতে আমার কোনো আপত্তি নেই, তুমি আমার অপরিচিত থাকলেও কিন্তু এই দুদিনে কিভাবে জানি আপন করে নিয়েছি। রানা বলে, আমি জানি তোমার মনে সংকোচ হচ্ছে, তাহলে থাক, আমি জোর করব না।
এই বলে আমার হাত ছেড়ে উঠে যাচ্ছিল। আমি ওর হাত ধরে ফেলি, কিন্তু ওর চোখে চোখ রাখতে পারছি না। রানা আমার দিকে তাকিয়ে আবার বসে পড়ল, কিন্তু কিছু বলল না। দুজন অনেকক্ষণ বসে রইলাম একে অপরের হাত ধরে। নীরবতা ভেঙে আমি বললাম, কি হলো, এভাবে বসে আছো যে, কিছু বলছো না কেন? রানা বলে, ভালোবাসি তোমাকে, ভালোবাসবে আমায়? আমি ওর দিকে তাকিয়ে রইলাম। রানা বলে, অমন করে তাকিয়ে থাকতে বলিনি, ভালোবাসবে আমাকে সেটা বলতে বলেছি। আমি বললাম, আমরা স্বামী স্ত্রী, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর, তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারো। রানা বলে, তাহলে আমি চাইলেই তোমাকে ভালোবাসতে পারি কি, তাই তো? আমি বললাম, এক কথা বারবার জিজ্ঞেস করছো কেন? রানা বলে, অনুমতি চাইছি। আমি বললাম, সব কিছু কি মুখে বলতে হয়? কোনো মেয়েকে মুখ ফুটে বলে আমাকে ভালোবাসো? রানা বলে, উফ, তোমরা মেয়েরা না সব পারো, শুধু নিজের স্বামীর কাছে ভালোবাসাটা প্রকাশ করতে পারো না। ঠিক আছে, আমি তোমাকে প্যারা দেব না। এই আমি এখানে বসলাম, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত আমি খেতে যাব না। এই বলে রানা খাটে বসে। এবার আমি কি করি? এ তো পণ ধরে বসেছে, আমি কিছু বললাম না। মনে মনে ভাবলাম হয়তো এমনি বলছে, কিন্তু রাতে যখন ডিনার করতে ডাকলাম, রানা আসলো না। সোজা বলে দিল খিদে নেই। বাবা খেয়ে নিয়ে চলে গেল। আমি খেলাম না, রানার জন্য। আমি রুমে গিয়ে বললাম, কি ব্যাপার, খেতে আসছো না কেন? রানা বলে, আমার খিদে নেই। আমি বললাম, আমার খিদে পেয়েছে, চলো আমার সাথে খাবে। রানা বলে, তোমার খিদে পেয়েছে, তুমি যাও খেয়ে আসো, আমার খিদে নেই। আমি বললাম, আমার উপর রাগ করে খাচ্ছ না, আমি জানি। ঠিক আছে, তোমার নিচে যেতে হবে না, আমি খাবার নিয়ে রুমে আসছি। এই বলে প্লেটে করে ওর জন্য খাবার নিয়ে রুমে আসলাম, কিন্তু রানা কোনোভাবেই খাবে না। আমি ওর পাশে গিয়ে বসলাম, বুঝতে পারলাম আমাকে কিছু করতে হবে। আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি। এই কথা শুনে রানা আমার দিকে তাকিয়ে থাকে। সে বলে, কি করে বুঝবো তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম, কি করে বুঝবে মানে? বললাম তো আমি তোমাকে ভালোবাসি। রানা বলে, আমার প্রুফ চাই। আমি বললাম, কি করতে হবে? রানা বলে, বেশি কিছু না, আমার কপালে কিস করতে হবে আর আমাকে হাতে তুলে খাইয়ে দিতে হবে। ওর কথা শুনে আমি তো অবাক, এ কি বলছে ও? আমি লজ্জায় অন্যদিকে ফিরে বললাম, আমি পারবো না। রানা বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তোমার খাবার তুমি খাও, আমি খাবো না। এ তো মহা বিপদে পড়লাম। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো না, তাই তো আমাকে না খাইয়ে রাখতে চাইছো। রানা বলে, আমি তোমাকে ভালোবাসি, তার প্রুফ দেব? আমি বললাম, তুমি খাবার খেয়ে নাও, তাহলে বুঝবে তুমি আমাকে ভালোবাসো। রানা বলে, তুমি কি ভাবো নিজেকে, খুব চালাক? তা হচ্ছে না। এই বলে চুপ হয়ে গেল। আমিও কিছু বলছি না। দুজন চুপচাপ বসে রইলাম অনেকক্ষণ। নীরবতা ভেঙে রানা আমার হাত ধরে, তারপর বলে, দেখো, আমরা স্বামী স্ত্রী, এভাবে একে অপরের সাথে অভিমান করে থেকে কোনো লাভ নেই। তার চেয়ে বরং এসো, আমি তোমাকে খাইয়ে দিই। এই বলে রানা আমাকে খাইয়ে দিল। আমি আর না করতে পারলাম না, দুজন একসাথে এক প্লেটে খেয়ে নিলাম। এখন ঘুমোনোর পালা। আমি বললাম, তুমি খাটে ঘুমাও, আমি সোফাতে ঘুমোচ্ছি। রানা বলে, সোফাতে ঘুমোতে হবে না, আমার পাশে এসে ঘুমাও। দেখো, সংকোচ করো না, আজ নয়তো কাল আমরা একসাথেই ঘুমাবো খাটে, একে অপরের বুকে। আমি বললাম, না। রানা বলে, সুন্দর করে বলছি, খাটে এসে ঘুমাও, তা না হলে কিন্তু জোর করে ঘুম পাড়াবো আমার পাশে। এই কথা শুনে আমি আর কিছু বললাম না, চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম, তবে অন্যদিকে ফিরে। রানা বলে, এখন কি জোর করে আমার দিকে ফিরাতে হবে? ওর কথা শুনে ওর দিকে ফিরে শুলাম। বুকের কাছে হাত দুটো এনে গুটিসুটি মেরে শুয়ে আছি। রানা আমার হাত ধরলো। আমি একটু কেঁপে উঠলাম। রানা বলে, এভাবে শুয়ে আছো কেন? মনে হচ্ছে তোমার পাশে তোমার স্বামী না, ভূত শুয়ে আছে। দেখো, ভয় পাওয়ার কিছু নেই, কাছে আসো। আমি শক্ত হয়ে শুয়ে আছি, কিছু বলছি না, চোখ বন্ধ করে রেখেছি। আমার কাণ্ড দেখে রানা হাসছে। এবার সে যা করলো তা আমার কল্পনা অতীত। রানা আমাকে হঠাৎ করে হেঁচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল। আমি তো অবাক, একে তো ঘরের লাইট বন্ধ, শুধু ডিম লাইটের আলোতে সামান্য সামান্য দেখা যাচ্ছে। আমি ওর বুকে পড়ে চুপটি করে রইলাম। রানা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, তার মুখের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। তাতে করে আমি আরো ব্যাকুল হয়ে উঠছি, আমার শরীর ঘেমে উঠছে। রানা আমার কানের কাছে ফিসফিস করে বলে, কি হলো, এভাবে ঘামছো কেন? আমি বললাম, কিছু না, এমনি। তুমি এমন করছো কেন? রানা বলে, কি করছি, এখনো তো কিছু করিনি, সবে তো বুকে জড়িয়ে নিলাম, এখন শুরু করব। আমি কাপা কাপা গলায় বললাম, কি শুরু করবে তুমি? রানা বলে, ভালোবাসার আদর। এই বলে আমার গায়ে গভীর একটা কিস বসিয়ে দিল, তাতে করে আমার সর্বশরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি ওর টি শার্ট খামচে ধরলাম। রানা আমার হাত ছাড়িয়ে দিয়ে বলে, এভাবে খামচে ধরতে হয় না, তুমি বরং আমাকে জড়িয়ে ধরো। এই বলে আমার দুই হাত দুই দিকে দিয়ে দিল। এখন আমাদের দুজনের শরীর মিশে একাকার হয়ে গেল। রানা পরম তৃপ্তিতে আমাকে কিস করে যাচ্ছে। ওর ছোঁয়ায় আমি আর থাকতে পারছি না, তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। দুজন দুজনকে ভালোবাসতে লাগলাম। কিছু কিছু ভালোবাসা এভাবেই পূর্ণ নেয়, একটু রাগ অভিমান, একটু ভালোবাসা, এই নিয়ে জীবন। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।